কাকা, আমি কি বলেছি সেটা মনে আছে তো? কাল ঠিক এই সময় আমি টাকা নিতে আসব, তৈরি থেকো। কথা বলে নীল পিছনের দিকে ফিরে অর্ণবকে বলল, সরি ভাই, আমার জন্য তোর বিয়েতে এত ঝামেলা হয়ে গেল, আমাকে ক্ষমা করিস। রাগিনী, আই এম সরি। কথা বলে নীল নিজের পাঞ্জাবির পকেট থেকে একটা চেক বের করে অর্ণবের হাতে দিল। এখানে আসার আগে নন্দিতাকে বলে আগেই নীল চেকটা রেডি করে রেখেছিল। ভাই, একটা কথা রাখবি, তোকে এই রায়চৌধুরী পরিবারে থেকে আর সাফার করতে হবে না, তুই কলকাতা চলে আয় আমার কাছে। কথা বলার পর অর্ণবকে উত্তর দেওয়ার কোনো সুযোগই দিল না নীল। পিছন ফিরে রায়চৌধুরীদের বাড়ি থেকে বেরিয়ে গেল সে। নীল এভাবে বেরিয়ে যাওয়ার পর নিজেকে আর ধরে রাখতে পারল না ধীরেন। রক্তিমের কাছে গিয়ে ওকে এলোপাথাড়ি মারতে লাগলো সে। এসব তোর জন্য হলো, আজ তোকে আমি ছাড়বো না। কে তোকে মাতব্বরি করতে বলেছিল, হ্যাঁ? কথা বলেই নিজের জুতো খুলে রক্তিমকে মারতে শুরু করলো ধীরেন। বিয়ে বাড়িতে এক মহা তাণ্ডব শুরু হয়ে গেল। ওদিকে এখনো পর্যন্ত হিরেনের হুঁশ ফেরেনি। কোচবিহারের ছোট একটা হাসপাতালের করিডোরে একটা স্ট্রেচারে শুইয়ে রাখা হয়েছে ওনাকে। পাশে দাঁড়িয়ে জয়ন্তী বুঝতে পারছেন না কি করবেন। হিরেনকে এখনো পর্যন্ত ওয়ার্ডে নিয়ে যাওয়া হয়নি, চিকিৎসা শুরু তো দূরস্থ। হাসপাতালের বারান্দায় কোনো রকমে প্রাথমিক চিকিৎসা করছে জুনিয়র ডাক্তাররা। কোনো ভালো ডাক্তারের সঙ্গে কথা বলারও সুযোগ দেওয়া হচ্ছিল না। ডাক্তারবাবু, আপনি ওনার চিকিৎসা এখনো শুরু করছেন না কেন? ওনার শরীর ভালো নেই, এখনই ট্রিটমেন্ট শুরু না করলে ওনাকে বাঁচানো যাবে না। আপনার পায়ে পড়ছি, বিশ্বাস করুন, আমার ছেলে এসে হাসপাতালের সমস্ত বিল মিটিয়ে দেবে। আপনি শুধু এক্ষুনি চিকিৎসা শুরু করুন। হাসপাতালের স্টাফ আর জুনিয়র ডাক্তারদের হাতে পায়ে ধরে বললেন জয়ন্তী। কাকিমা, এই হাসপাতালে তো একটা নিয়ম আছে, আগে পুরো টাকা জমা করতে হবে, তাহলেই আমরা রোগীর অপারেশন শুরু করতে পারবো। সেই জুনিয়র ডাক্তার জয়ন্তীকে বলল কথাটা। আরে আমি কি এটা বলেছি যে টাকা দেব না? আমার ছেলে এক্ষুনি চলে আসবে, ও আপনাদের ফোনও করেছিল। আপনারা প্লিজ ট্রিটমেন্ট শুরু করুন, ওনাকে বাঁচান। হাত জোড় করে বলতে লাগলেন জয়ন্তী। রায়চৌধুরীর বাড়ি থেকে যখন হিরেন আর ওর পরিবারকে বের করে দেওয়া হয়েছিল, তখন ওদের কাছে খুব বেশি টাকা ছিল না। সামান্য কিছু টাকা হিরেন জমিয়েছিলেন। সেই টাকাটাও ওরা সম্পূর্ণ নীলের হাতে তুলে দেন, যাতে ওই টাকা দিয়ে নীল কিছু একটা করে খেতে পারে। নীল এরপর কলকাতায় গিয়ে চাকরির ব্যবস্থা করে আর বাবা মাকে দুর্গাপুরে থাকার ব্যবস্থা করে দেয়। কিন্তু শুধু থাকার ব্যবস্থা হলেই তো হয়ে যায় না, সংসার তো চালাতে হবে। সংসার চালানোর জন্য তাই হিরেন একটা সোনার দোকানে কাজ শুরু করেন। এই কয়েক বছরে হিরেনবাবু অল্প অল্প করে টাকাও জমিয়েছিলেন, কিন্তু সেই টাকা এই হাসপাতালের বিল মেটানোর জন্য যথেষ্ট নয়। তাই জয়ন্তী নিজের ছেলের জন্য অপেক্ষা করছিলেন। কাকিমা, আপনি একটু ধৈর্য ধরুন, আপনার ছেলে চলে এলেই এনার অপারেশন শুরু হয়ে যাবে। প্লিজ, এখন আপনি আমাদের সময় নষ্ট করবেন না। এবার কিছুটা বিরক্ত হয়ে কথাটা বলল এক নার্স। আসলে ওই নার্সেরও কোনো দোষ নেই, হাসপাতালের নিয়ম অনুযায়ী এদের সবাইকে চলতে হয়। নিজের থেকে কোনো সিদ্ধান্ত নেওয়ার অধিকার কারো নেই, তাই টাকা জমা না করলে কোনো ডাক্তারই অপারেশন করতে চাইবে না। এদিকে কোচবিহারে এত কিছু হচ্ছে, আর অপরদিকে নীলের কোনো খোঁজই পাচ্ছে না আদ্রিতা। অনেকবার ফোন করার পরেও নীল কোনো রেসপন্স করছে না, একটা কোনো মেসেজও পাঠায়নি আদ্রিতাকে। কলকাতায় বসে চিন্তায় অবস্থা খারাপ হয়ে যাচ্ছিল আদ্রিতার। প্রায় ৮ ঘন্টা পরে হাসপাতালে পৌঁছালো নীল। হাসপাতালে গিয়ে সে দেখলো যে ওর বাবা মায়ের সাথে কিভাবে ব্যবহার করা হচ্ছে। এসব দেখে নীলের প্রচন্ড কষ্ট হলো। কলকাতা হলে আলাদা ব্যাপার, কিন্তু এখানে কাকে বলবে, কি বলবে, কিছুই বুঝতে পারছিল না সে। এত সব ঘটার পর এখানে এসে হিরেনের এই অবস্থা হলো, কথাটা একেবারেই মেনে নিতে পারছিল না নীল। এদিকে নার্সের সাথে কথা বলে জয়ন্তী নিজের ডান দিকে তাকাতেই দেখলেন নীল এসে দাঁড়িয়েছে। ছেলেকে দেখে যেন উনি ভরসা পেলেন। নীল, দেখ না, তোর বাবা ট্রিটমেন্ট এখনো শুরু করেনি ওনারা, তুই কিছু একটা ব্যবস্থা কর বাবা, এবার তো না হলে আর বাঁচানো যাবে না তোর বাবাকে, বলেই হাউ হাউ করে কেঁদে ফেললেন জয়ন্তী। মায়ের অবস্থা দেখে নিজেকে বড্ড অসহায় মনে হলো নীলের। আচ্ছা মা, তুমি আগে শান্ত হও, আমি সব দেখে নিচ্ছি। তুমি বলো ডাক্তারবাবু কি বললেন। জয়ন্তীর 2 গালে হাত রেখে আশ্বস্ত করার চেষ্টা করলো নীল। এই নার্স আর জুনিয়র ডাক্তাররা বলছে যে এক্ষুনি টাকা দিতে হবে, না হলে চিকিৎসা শুরু করবে না। চোখের জল মুছতে মুছতে বললেন জয়ন্তী। কি, টাকা জমা করা হয়নি বলে এতক্ষণ ধরে এত সিরিয়াস একজন পেশেন্টকে ফেলে রাখা হলো? এটা কি ধরনের নিয়ম? মাকে আশ্বস্ত করে নীল ছুটে গেল হাসপাতালের লোকজনদের কাছে। তারপর ওদের কড়া গলায় বলল নীল, আমি এক্ষুনি টাকা দিয়ে দিচ্ছি, আমার বাবার চিকিৎসা এই মুহূর্তে শুরু করুন, না হলে আমি আপনাদের নামে কেস করব। স্যার, আপনি শান্ত হয়ে আমার কথা ভালোভাবে শুনুন।
আপনার বাবা ছোটখাটো কোনো কারণে অজ্ঞান হয়ে যাননি, ওনার অবস্থা খুবই সিরিয়াস। হাসপাতালে শুধুমাত্র একজন ডাক্তারই এমন রোগী দেখেন, আর ওনাকে দিয়ে অপারেশন করতে হলে আপনাদের 15 লাখ টাকা লাগবে। এত টাকা দিতে পারবেন? তার উপর তো হাসপাতালের অন্যান্য খরচ রয়েছে, সাথে ওষুধপত্র রয়েছে। আপনারা একটা কাজ করুন, পাশেই একটা সরকারি হাসপাতাল রয়েছে, সেখানে গিয়ে নিজের বাবার চিকিৎসা করান। এখন তো সরকারি হাসপাতালেও ভালোই চিকিৎসা হচ্ছে। তাছাড়া টাকা না থাকলে আর কি করবেন বলুন? হাসপাতালের নার্স কথাটা বলল নীলকে। আপনি আমার কথা শুনতে পাচ্ছেন না? ডাক্তারের ফিজ সহ হাসপাতালের চার্জ সব টাকা দিয়ে দেব, আগে এনার চিকিৎসা শুরু করুন। নার্সের দিকে কটমটিয়ে তাকিয়ে বলল নীল। আরে আচ্ছা, মুশকিল তো। আপনার কাছে এই মুহূর্তে 15 লাখ টাকা আছে কি? তাহলে সেটা আগে জমা করুন, টাকা দিলেই চিকিৎসা শুরু হয়ে যাবে, এত সময় নষ্ট করতে হবে না। বিরক্ত হয়ে নীলের দিকে তাকিয়ে বলল নার্স। শাট আপ! আর একটা কথাও শুনতে চাই না। এখন লাইনে দাঁড়াবো, তারপর টাকা দেব, সেই টাকা ঢুকেছে কিনা তা চেক করা হবে, ফর্ম ফিল আপ হবে। এইসব করতে করতে তো রোগীটাই মরে যাবে। রোগীকে মেরে ফেলার টাকা নিচ্ছেন আপনারা। এই বলে টেবিলের উপর হাতটা দিয়ে চাপড় মারল নীল। সঙ্গে সঙ্গে টেবিলটা দুটুকরো হয়ে ভেঙে গেল। নীলের এই রূপ দেখে ভয় পেয়ে গেল ওই নার্স আর জুনিয়র ডাক্তাররা। সেখানে উপস্থিত অন্যান্য রোগী আর ডাক্তাররা নিজেদের মধ্যে এই বিষয়ে আলোচনা করতে লাগলো। বাবা গো, ওর হাত নাকি হাতুড়ি, একটা মারেই টেবিল ভেঙে গেল। মনে হচ্ছে টাকা পয়সা দিতে পারবে না, তাই তর্কাতর্কি চলছে। এই হাসপাতালে তো প্রচুর ফিজ, এসব জেনেও কেন যে গরিব মানুষ রোগী নিয়ে এখানে আসে, পাশে সরকারি হাসপাতালেই তো যেতে পারে। ঠিক সেই সময় হাসপাতালের ডিরেক্টর কয়েকজন সিকিউরিটি গার্ডকে নিয়ে হাজির হলো, কিন্তু ওরা এসে কিছু বলার আগেই নীলের ফোনটা বেজে উঠল। অনেকক্ষণ পরে নীল ফোনের দিকে তাকিয়ে দেখল কমলেশ কুণ্ডু ফোন করছে। নীল ফোনটা তুলতেই ওদিক থেকে কমলেশ বলল, নীলবাবু, আমি জানি আপনি এখন হাসপাতালে আছেন, আপনি কিছু চিন্তা করবেন না, ওখানেই আমার জন্য অপেক্ষা করুন, আমি আসছি। একথা বলে নীলের উত্তরের অপেক্ষা না করেই ফোনটা কেটে দিল কমলেশ। এখানে এসব কি হচ্ছে? এতক্ষণে ডিরেক্টর কথা বলা শুরু করলো। স্যার, ভাগ্যিস আপনি এলেন। এরা দুজন আমাকে অনেকক্ষণ ধরে বিরক্ত করছে। এদের কাছে টাকা পয়সা কিছুই নেই, আর এরা অপারেশন শুরু করে দিতে বলছে। টাকা পয়সা জমা না দিলে কিভাবে অপারেশন শুরু করব? এসব বলায় উল্টে আমাদের উপর চিৎকার করছেন ইনি। টেবিলটাও ভেঙে দিলেন। ভাগ্যিস আপনি চলে এলেন, না হলে তো আমাকে মেরেই ফেলতো। নিজের থেকে জল মিশিয়ে ঘটনার বিবরণ দিতে লাগলো ওই নার্স। নীল এখন কি করবে? ওদেরকে হাসপাতাল থেকে কি বের করে দেওয়া হবে? কমলেশ কিভাবে জানলো যে নীল হাসপাতালে আছে? সে কেন আসতে চাইছে হাসপাতালে? শেষমেশ হিরেনবাবুর অপারেশন হবে তো? বাবাকে বাঁচাতে পারবে তো নীল? বিনামূল্যে গল্প শুনতে নিচের ইনস্টল বাটনে ক্লিক করুন এবং পকেট এফএম ডাউনলোড করুন। লিঙ্কটি রয়েছে ডেসক্রিপশনে।